আমার বন্ধু চিকন কালিয়া দেই কইয়াছিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি। আসলে ছবি তোলার আগে আমরা যে কাজগুলো করি এইগুলো আমরা ভিডিওতে দেখাইতে চাই, মানে রেডি ফিটফাট হওয়া বিষয় না। যে সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। ও পুরি কো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি আমদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা আমদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা বন্ধুলা ভাই প্রাংস দেখো। অসাধারণ গানটা শুনলাম, আর গান শুনতে শুনতে কিন্তু আমরা সেই জলজ উদ্ভিদের কাছে চলে এসেছি। বাংলা নাম হচ্ছে জলজ বন, আর আপনারা যদি ইংরেজিতে বলেন তাহলে এটার নাম হচ্ছে সোয়াম ফরেস্ট। বাঙালি বাংলার চেয়ে ইংরেজিটা বেশি জানে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় জলাবনে, অর্থাৎ সিলেটের বিখ্যাত রাতারগুল জঙ্গলে। এখানে আমরা স্থানীয়দের গান শোনার পাশাপাশি এই বনের ইতিহাস সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব, আর কিভাবে এই পথে আমরা এসেছি তারও বিস্তারিত বর্ণনা করব। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। রাতারগুল যাবেন নাকি? হ্যাঁ। কত ভাড়া কত? 350 টাকা। আমরা এখান থেকে 350 টাকা একটা সিএনজি নিয়ে নিলাম। এখন আমরা রাতারগুল যাব। এখান থেকে সরাসরি চলে যাব আমরা রাতারগুল। ওখানে অবশ্য নৌকায় ঘুরতে হয়, তার আগে আমাদেরকে সিএনজিতে করে ওই নৌকা ঘাটে যেতে হবে। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এই পথেই কিন্তু মূলত ভোলাগঞ্জ যায়। তার আগে বাম দিকে একটা রাস্তা গিয়েছে, ওই দিক দিয়ে ওই রাতারগুল যেতে হয়। আমরা এখন ওই পথেই ছুটে চলছি। আজকে খুব সকাল সকাল আমরা হোটেল থেকে বের হয়ে পানসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আম্বরখানা পয়েন্টে চলে এসেছি। এখান থেকে একটা সিএনজিতে চেপে আমরা এখন রওনা দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। আর এদিকে গেলে ধীরে ধীরে আপনাদের চোখে কিছু চা বাগান পড়বে। মালিনী চড়া থেকে শুরু করে সব ভালো ভালো চা বাগান এইদিকে অবস্থিত, আর একটু পরেই কিন্তু সেই চমৎকার সবুজ চা বাগানগুলো শুরু হয়ে যাবে। ইচ্ছে ছিল আমরা বিছানাকান্দিও যাব, কিন্তু বর্তমানে বিছানাকান্দির রাস্তার খুবই সঙ্গীন অবস্থা, যার কারণে আমরা আর ওইদিকে যাচ্ছি না। শুধুমাত্র রাতারগুলটাই আমরা খুব ভালোভাবে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা কিন্তু মালিনী চড়া চা বাগানে চলে এসেছি। সিলেটে আসলে এই চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মূলত এই চা বাগানের সৌন্দর্য দেখার জন্যই সবাই সিলেটে আসে। উঁচু নিচু ছোট ছোট টিলার মতো জায়গায় এই চা বাগানগুলো তৈরি করা হয়, খুবই চমৎকার দেখতে। আর এদিকে রাস্তার সৌন্দর্য আপনাকে খুবই মুগ্ধ করবে। এর কারণ হচ্ছে এই চমৎকার চা বাগান দুই পাশেই রয়েছে এবং উঁচু নিচু টিলা, এটা আরো বেশি মুগ্ধ করবে আপনাকে। আমরা এখন সিএনজিতে করে রাতারগুল যাচ্ছি, আর এখান থেকে সিএনজিতেই যেতে হয়, অন্য কোনো উপায়ে যাওয়া যায় না। আর যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। দেখতে দেখতে আমরা কিন্তু সিলেটের ক্যাডেট কলেজ এলাকায় চলে এসেছি। ডান পাশে হচ্ছে ক্যাডেট কলেজ। আর এখান দিয়ে এই ডান পাশের রাস্তা দিয়ে এখন আমাদেরকে ঢুকতে হবে। এটাই হচ্ছে মূলত কোম্পানিগঞ্জের রাস্তা। এই রাস্তা হয়েই কিন্তু ওই রাতারগুল যেতে হয়। এদিকে আসলে আপনারা বেশ কিছু উঁচু নিচু টিলা দেখতে পাবেন, আর তার পাশাপাশি এই রাস্তাটা কিন্তু বর্তমানে অনেক ভালো করা হয়েছে, আরসিসি ঢালাই দিয়ে তৈরি করা। এখানে আসলে চমৎকার পাহাড়ের টিলার ভিতর থেকে রাস্তা দেখতে পাবেন। আসলে সিলেটের পুরো জায়গাটা হচ্ছে টিলাময় একটা শহর, এই কারণেই এখানে আসলে আপনারা মুগ্ধ হবেন। আর বর্ষাকাল হওয়ার কারণে প্রকৃতি অনেক বেশি সবুজ হয়ে গিয়েছে, যার কারণে এই সময় আপনারা যদি ঘুরতে আসেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের।
আর তার পাশাপাশি বর্ষাকাল সিলেট ঘোরার জন্য সব সময় বেস্ট সময়। কেন বেস্ট সময় সেটা রাতারগুল গেলেই জানতে পারবেন। আর আমার সাথে ধারণা করুন তো কে আছে? হ্যাঁ, সেই দুষ্টু ছেলেটা। এদিকে আসলেই আপনারা অনেক স্টোন ক্র্যাশিং জোন দেখতে পাবেন আর সারিবদ্ধ ট্রাক দেখতে পাবেন। এগুলো সবই কিন্তু এই পাথর বহন করে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু অনেক পাথর ক্রাশার রয়েছে। মূলত এই ভোলাগঞ্জের পাথর বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট পাথরের মধ্যে অন্যতম, যার কারণে এই পাথরগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আর কথা বলতে বলতে আমরা কিন্তু এখন এই ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। এখন আর কোম্পানিগঞ্জের রাস্তায় আমরা যাব না, এই ডান দিক দিয়েই কিন্তু আমাদেরকে সেই রাতারগুল যেতে হবে। যেই জায়গা দিয়ে হাতের ডান দিকে ঢুকতে হয় এটার নাম হচ্ছে ধোপাগুল। এখান দিয়ে হাতের ডান দিকে ঢুকতে হয় কোম্পানিগঞ্জের রোড থেকে। এখানে আসলে আপনারা প্রচুর ভারতীয় পাথর দেখতে পাবেন, এগুলো সব কিন্তু ভারত থেকে এসেছে। আর এখানে এই স্টোন ক্রাশার রয়েছে, এই স্টোন ক্রাশারের মাধ্যমে এগুলোকে ছোট ছোট বিভিন্ন সাইজ করে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। আর এই রাতারগুলের রাস্তায় ঢোকার পরেই আমাদের গ্রাম্য পরিবেশ আস্তে আস্তে চোখে পড়তে শুরু করলো। তবে এই দিকের জায়গায় জায়গায় রাস্তা ভাঙা রয়েছে, যার কারণে চলাচলে একটু অসুবিধাই হয়। এদিকে চলতে চলতে আপনারা অনেক গ্রামীণ ক্ষেত খামার দেখতে পাবেন, যেগুলো খুবই চমৎকার। আসলে গ্রামীণ একটা ভাই এখানে আসলে আপনারা পাবেন। একসময় এই রাতারগুলের রাস্তা খুব একটা ভালো ছিল না, কারণ এই জায়গাটা আবিষ্কারই হয়েছে খুব অল্প কিছুদিন হলো, এই বলতে পারেন 10-12 বছর। এর আগে এই জায়গাটা মানুষ চিনতো না, এই কারণে এটা একটা গ্রামীণ পরিবেশ ছিল এবং রাস্তাঘাট এত উন্নত ছিল না। বর্তমানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হওয়ার কারণে এখানে রাস্তাঘাট কিন্তু ভালোই উন্নতি হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন এখানে রাস্তার অবস্থা খুবই সঙ্গীন। এই ব্রিজটা সরু হওয়ার কারণে একটা করে গাড়ি পার হতে পারে, একটা গেলে ওই পাশ দিয়ে আর আসতে পারে না। এখানে রাস্তা বর্তমানে খুবই ভালো, তবে জায়গায় জায়গায় কিছুটা সমস্যা রয়েছে। তখন রাস্তাঘাট ভালোই ছিল, কিন্তু এদিকে এসে আবার কিছু খারাপ রাস্তা চোখে পড়লো, তবে খুব বেশি একটা খারাপ নয়, মাঝে মাঝে দুই একটা অংশ ভাঙা আর কি। আর এর কারণও রয়েছে, এখন কিন্তু প্রচুর পর্যটক আসে এই জায়গায় আর বড় বড় গাড়ি নিয়ে আসে, অনেকে আবার পার্সোনাল জিপ, মাইক্রো, প্রাইভেট কার ইত্যাদি নিয়ে আসার পাশাপাশি বাসও নিয়ে আসে, যার কারণে রাস্তাঘাট খারাপ হয়ে যায় অল্প কিছুদিন পর পরই। এখানে প্রতিটা ব্রিজই একই রকম সমস্যা, একটা গাড়ি পাস হলে আর একটা যেতে পারে না, যে আমাদেরকে দাঁড়াতে হলো গাড়ির জন্য। প্রচুর লোকজন কিন্তু আসে, সবাই গাড়ি নিয়ে আসে। বন্ধুরা দেখতে দেখতে আমরা সাহেব বাজার চলে এসেছি, এখান থেকে আর অল্প একটু সামনেই হচ্ছে রাতারগুল। আবার এদিকে আসতেই কিন্তু চমৎকার ছায়া সুনিবিড় রাস্তা আমাদের চোখে পড়লো, যদিও রাস্তা একটু বেহাল দশায় রয়েছে। শুরুর দিকে রাস্তাটা ভালোই ছিল, আর এই পাশে এসে রাস্তার অবস্থা খুবই বেহাল হয়ে গিয়েছে। তবে এই রাস্তার দুই পাশের বাঁশঝাড় আপনাকে মুগ্ধ করবে, চমৎকার ভিউ এখানকার। এদিকে ব্রিজ এবং কালভার্টগুলো খুবই ছোট, যার কারণে একটা গাড়ির বেশি পার হতে পারে না, এই কারণে কিঞ্চিৎ যানজটের তৈরি হয়। তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এই সবুজ ক্ষেতগুলো, তার পাশাপাশি মাঠের ভিতরে চড়ে বেড়ানো গরুগুলো। দেখতে দেখতে আমরা কিন্তু রাতারগুলের কাছাকাছি চলে এসেছি। মূলত এখানে 3টা ঘাট রয়েছে, এই 3টা ঘাট থেকেই আপনারা রাতারগুল যেতে পারবেন। এক এক করে ঘাটগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি। তবে এদিকে যতই ভিতরে ঢুকছি ধীরে ধীরে রাস্তা কিন্তু উন্নত হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু রাতারগুল রোডে বনায়নের ভেতরে চলে এসেছি। এখানেও চমৎকার বনায়ন রয়েছে, ছোটখাটো টিলার, মাঝে মাঝে গাছপালা রয়েছে। এক কথায় বলতে গেলে সিলেটের এই পরিবেশগুলোই আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা এই রাতারগুলের 3টা ঘাট রয়েছে। প্রথমটা হচ্ছে মোটর ঘাট, একদম শুরুতেই পড়বে, তারপর এটা হচ্ছে মাঝের ঘাট, আর সর্বশেষে হচ্ছে চৌরঙ্গি ঘাট। এই যে আমরা চৌরঙ্গি ঘাট যাওয়ার রাস্তায় চলে এসেছি। মূলত এইটাই সবচেয়ে জমজমাট ঘাট, এখান দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ নৌকা যায়। আর এই ঘাটের একটা রহস্য রয়েছে, সেটা ওই ঘাটে গিয়েই বলছি আপনাদেরকে। এদিকে আসতেই আবার বিস্তীর্ণ ক্ষেত আমাদের চোখে পড়লো, খুবই চমৎকার রাস্তা, তার পাশাপাশি ক্ষেত খামার সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটা পরিবেশ।
হ্যাঁ আস্তে আস্তে। ভালো আছো তুমি বাবু? এখানে এক পাল গরু যাচ্ছে আর 3টা বাচ্চা হচ্ছে রাখাল, তারা এই গরুগুলো লালন পালন করে। আসলে এই রাস্তায় আসলে আপনারা একাধারে এখানকার রাস্তার প্রশংসা করতে পারবেন না। কোনো জায়গায় রাস্তা ভালো আর কোনো জায়গায় খারাপ, এটাই হচ্ছে সার কথা। এখানকার বীজতলাগুলো সত্যি মনোমুগ্ধকর। আর কথা বলতে বলতে আমরা কিন্তু সেই রাতারগুলের বিখ্যাত ঘাটে চলে এসেছি। আর এখানে আসলে আপনারা কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা দেখতে পাবেন। পাশাপাশি এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে নৌকার টিকিট প্লাস মানুষের টিকিট দুইটাই কাটতে হয়। আর আমরা এখন পার্কিং লটে প্রবেশ করলাম। খুব দ্রুততম সময়ে আল্লাহর রহমতে আমরা এখানে চলে এসেছি। এখন আমরা নৌকার টিকিট কাটবো আর ব্যক্তিগত টিকিট কাটবো। আর অবশেষে আমরা রাতারগুল নৌকা ঘাটে চলে এসেছি। এই ঘাটে নৌকার পাশাপাশি আপনাদের একটা পার্কিং লটও চোখে পড়বে। তার পাশাপাশি এখান থেকেই কিন্তু সবগুলো নৌকা ছেড়ে যায়। এটা হচ্ছে ঘাট, সরকারের তরফ থেকে এখানে একটা চার্ট করে দেওয়া হয়েছে। এই চার্টের বাইরে আপনারা কিন্তু টিকিট কাটতে পারবেন না, আর অন্যভাবে যাওয়া যায় না। তবে এটাতে একটা সুবিধা হয়েছে, এখন কোনো বার্গেনিং লাগে না, খুব আরামে চলে যাওয়া যায়। এখানে জনপ্রতি ফি 25 টাকা, আর পাশাপাশি একটা পার্কিং চার্জ রয়েছে। এর পাশাপাশি নৌকার বিভিন্ন ভাড়া রয়েছে। এখানে বন্ধুরা গরু আসছে নৌকা ভাড়া নেওয়ার জন্য। এখানে গরু টিকিট কাটার জন্য আসছে, কিন্তু তাকে কাটতে দেওয়া হলো না। নৌকা ভাড়া কত করে? নৌকার ভাড়া হলো 750। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই জনপ্রতি এখানে টিকিট কত করে? পার পার্সন হলো 57.5 টাকা করে। ও 57.5। আর স্টুডেন্ট হলে 28 টাকা 75 পয়সা করে। ও সেক্ষেত্রে কি আইডি কার্ড দেখাতে হয়? হ্যাঁ, স্টুডেন্ট কার্ড শো করা লাগবে। আর এই নৌকা কতক্ষণ ঘোরায়? আপনার 1.5 ঘন্টা লাগে পুরোটা করতে। পুরোটা করতে 1 ঘন্টা। ওয়াশ টাওয়ার সব ঘোরে? রাজ সীমান্তলে ওয়াশ টাওয়ার। আচ্ছা। নৌকায় কয়জন যাওয়া যায়? সর্বোচ্চ 1 থেকে 5 জন। 1 থেকে 5 জন, এর বেশি অ্যালাউ করা হয় না। এটা তো সরকার থেকে এটা সরকারি না, ওই যে চার্জ দেওয়া আছে তো। এখন আমরা টিকিট কেটে ঘাটে চলে এসেছি। এখানে আমরা একটা নৌকা নিয়েছি, আর এই হচ্ছে ঘাট। এখানে সারি সারি নৌকা ভেড়ানো রয়েছে। আমরা এখন এই নৌকায় করে সরাসরি চলে যাব হচ্ছে রাতারগুলে। আমরা বোটে চলে এসেছি, আর দুষ্টু ছেলেটা বসেছে। এখন এখান থেকে চলে যাব সরাসরি রাতারগুলে। আর এখানে আমার সামনে বসেছে কুমফু পান্ডার কুমফু পান্ডা। এই চটপটি চটপটি চটপটি, কিন্তু কালো তো। এখানে একটা টোপর পাওয়া গিয়েছে। আমার গেটআপটাই চেঞ্জ হয়ে গিয়েছে এটা পরার পরে। মাশাআল্লাহ, খুব মাঝি মাঝি লাগছে। এখানে এই ব্রিজটা পার হতে হয়, যেটা দৃশ্য অতীব মনোরম। আর পাশাপাশি দুষ্টু ছেলে কিন্তু এখন টুপি পরে বসে আছে, তাকে রোদ থেকে বাঁচার জন্য কালো দেখাচ্ছে। সে আসলে অন্ধকার হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু বনের ভেতরে ঢুকে পড়েছি। বর্তমানে আমরা যে বনে রয়েছি এটা মূলত একটা জলা বন। এখানে বর্ষা হলেই গাছপালাগুলো সব পানির নিচে ডুবে যায়, আর এই কারণেই এই বনটাকে জলাবন বা সোয়াম্প ফরেস্ট বলা হয়। আর বাংলাদেশে যতগুলো সোয়াম্প ফরেস্ট রয়েছে তার মধ্যে এই রাতারগুল হচ্ছে সবচেয়ে বড় সোয়াম্প ফরেস্ট। বন্ধুরা, এখানে মাথার উপরে আপনারা অনেক সাপ টাপ দেখতে পাবেন। আমরা সাপ খুঁজছি মূলত। এখন আমরা খুবই ভয়ঙ্কর রাস্তায় ঢুকে পড়েছি। এই দিকের পরিবেশ খুবই নীরব, তার পাশাপাশি গা ছমছমে। আর একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে আমাদের নৌকাটা এখন ভেতরে প্রবেশ করছে।
আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লই কালিন্দির ঘাটে এসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লই রাতার গুলের ঘাটে এসো দুপুরের সময় আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমার নিঠুর মন হয় যদি পাই তোমার লাগর কুলিয়া কইতাম তোমারে পরাণের কবর আমার নিঠুর মন হয় যদি পাই তোমার লাগর কুলিয়া কইতাম তোমারে পরাণের কবর আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাশি ওই আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কই আসিয়া। অসাধারণ গানটা শুনলাম, আর গান শুনতে শুনতে কিন্তু আমরা সেই জলজ উদ্ভিদের কাছে চলে এসেছি। বাংলা নাম হচ্ছে জলজ বন, আর আপনারা যদি ইংরেজিতে বলেন তাহলে এটার নাম হচ্ছে সোয়াম ফরেস্ট। বাঙালি বাংলার চেয়ে ইংরেজিটা বেশি জানে। রাতারগুল হচ্ছে সিলেটের একমাত্র জলাবন, যেটাকে ইংরেজিতে সোয়াম ফরেস্ট বলে। এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হতো রাতারগুলকে, তবে পরবর্তীতে যোগীরকান্দি মায়াবন, বুজির বন এবং লক্ষ্মী বাউরা জলাবন নামেও আরো অনেকগুলো জলাবন বাংলাদেশে খোঁজ মিলেছে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল বনটি অন্যতম একটি জলাবন। এই জলাবনের মোট আয়তন প্রায় 3325 একর। এই 3325 একর বনের ভেতর থেকে 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বিশেষ করে বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বন অথই জলের নিচে থাকে প্রায় 4 মাস। তারপরে ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। আর এখানে আসলে সবচেয়ে যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে এই নিস্তব্ধ পরিবেশে শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ, তার পাশাপাশি পাখির কিচিরমিচির আর ঝিরিঝিরি বাতাস এবং নীরবতা। আর এগুলোর কারণেই প্রচুর পর্যটক প্রতিদিনই এখানে ছুটে আসে, এবং সাথে কিন্তু দুষ্টু ছেলেটাও এসেছে, সে কিন্তু গান গাচ্ছে। এখানে গাছপালাগুলো খুবই নিচু, যার কারণে মাথায় লেগে যেতে পারে। এটাই হচ্ছে এই বনে ঘোরার মজা।
বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু বনের মেইন পার্টটা ছেড়ে এসেছি, ওখানে আমরা আরেকটু ঘুরবো। তার আগে চলুন আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা ঘুরিয়ে দেখাই। এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যালো, কন্ট্রোল রুম চেক 1 2 3। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানি না কি শুনতে যাচ্ছেন, আমি কি বলতে চাচ্ছি। ভ্রমর কইও গিয়া ভাই, এগুলো নিয়েন না, এগুলো খুব বাজে ফুটেজ আসছে। কি বলছো না বলছো, গানটা শুরু করো। আপনি প্লিজ একটা ছবি নেন, আমার কাছে নিজেকে ভালো লাগছে। এই দুষ্টু ছেলেটা কখনো ভালোভাবে কোনো কথা বলতে পারে না। মাসুদ ভালো হতে পারেনি, আর আমি তো সেখানে রূপকসায়। এটাই বাস্তব। A few inches later. ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ এই হচ্ছে আমাদের রূপক সাই। অল টাইম গানের মধ্যে কিছু একটা তার ঢুকানোই লাগবে। তাহলে আমার নামে যে বাজে কথাটা বলা হলো তার প্রতিবাদ আমি জানাচ্ছি, তীব্র নিন্দা আমি জানাচ্ছি। এইসব নিন্দায় কোনো কাজ হবে না। আর বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু ওয়াচ টাওয়ারে চলে এসেছি, কিন্তু বর্তমানে পানির পরিমাণ এতই বেশি যে পুরা ওয়াচ টাওয়ারও পানির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। বন্ধুরা মূলত এই ওয়াচ টাওয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে এটার স্ট্রাকচার নাজুক হয়ে গিয়েছে এবং এটার উপরে উঠলে এটা ভাইব্রেশন হয়, যার কারণে যে কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর ঠিক এই কারণেই এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু উঁচু জায়গাটা। বন্ধুরা এখানে আমরা সাইনবোর্ডের কাছে চলে এসেছি। বন বিভাগের সমস্ত তথ্য উপাত্ত এখানে দেয়া রয়েছে। মূলত এখানে এই বনের আয়তন, এখানে কি কি প্রাণী বৈচিত্র্য রয়েছে, কত সাল থেকে এখানে বন বিভাগের তত্ত্বাবধানে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে তার ডিটেলস লেখা রয়েছে। আমরা একটা ঝুঁকিপূর্ণ পথ দিয়ে এখন ছুটে চলছি, ও রেস লাগছে। ছোট বাবু কিন্তু খুব ভালোই নৌকা চালায় মাশাআল্লাহ। রূপক সাই আমার হাতে চলে এসেছে মাশাআল্লাহ। তুমি তো দেখছো কখনো এরকমই একটা প্রধানমন্ত্রী, এরকম একটা চমৎকার ন্যাচারাল পরিবেশ হচ্ছে এই রাতারগুল। এবং এই প্রজাপতিটা কিন্তু কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যেতে যাচ্ছে না, এবং লাস্ট পর্যন্ত কিন্তু সে চলেই গেল, কারণ সে তার সঙ্গী পেয়ে গিয়েছে। এই রাতারগুলের নামকরণটাও অদ্ভুত কারণে হয়েছে। মূলত সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ নামে ডাকা হয়, আর সেই রাতা গাছের নাম অনুসারেই এই বনের নাম হয়েছে রাতারগুল। মূলত এই জায়গাটার নাম হচ্ছে রাতারগুল, এর কারণ হচ্ছে এখানে রাতা নামক এক ধরনের গুল্ম রয়েছে, ওইটা থেকেই রাতারগুল নামকরণ করা হয়েছে। আর এছাড়াও আরো অনেক জলজ উদ্ভিদ রয়েছে। তাছাড়া আপনারা এখানে বেত গাছ দেখতে পাবেন, তার পাশাপাশি হিজল গাছ দেখতে পাবেন। শেষে আমরা কিন্তু রাতারগুলের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মনোমুগ্ধকর, আর এইখানে আসলেই আপনারা মুগ্ধতায় ভরে যাবেন। এটাই হচ্ছে রাতারগুলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই কারণেই এই জায়গাটাকে সোয়াম ফরেস্ট বলা হয়। যেমনটা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু পানির নিচে ডুবে রয়েছে, আর তার পাশাপাশি এই নীরবতা ভেঙে দিচ্ছে এখানকার পাখিদের কলতানে। সত্যি মনোমুগ্ধকর। এই কারণেই এই মায়ায় প্রতিটি মানুষ এখানে ছুটে আসে। তুমি কি করতেছো নৌকা নিয়ে? আসলে নৌকা ডুবানোর পায়তারায় আছে সে। আর আমাদের রূপক সাই এখন ছুটে চলছে সামনের দিকে। আগাও মাঝি বেয়ে চলো। আসলে এই সৌন্দর্যের সাথে যে যাই করে তাই সুন্দর লাগে। আর এই জায়গাটাই হচ্ছে রাতারগুলের সবচেয়ে সুন্দর জায়গা। মূলত এই জায়গাতেই এই শীতকাল হলে এখানে মাটি থাকে, আর বর্তমানে এই জায়গা বৃষ্টির কারণে পুরো জায়গাটাই কিন্তু পানির নিচে।
আসলে ছবি তোলার আগে আমরা যে কাজগুলো করি এইগুলো আমরা ভিডিওতে দেখাইতে চাই, মানে রেডি ফিটফাট হওয়া বিষয় না। যে সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই, পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। চাচা তাকইন সৌদি তার মামা ডুবাই, আমেরিকায় তাকইন আমার আপন দুই ভাই। চাচা তাকইন সৌদি তার মামা ডুবাই, আমেরিকায় তাকইন আমার আপন দুই ভাই। লেটেছে মোড়েছে মোবাইল দিমু, লেটেছে মোড়েছে মোবাইল দিমু, খাওয়াই মু বিরানি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। আমদানি বংশ আমার বাড়ি পাঁচতলা, আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা। আমদানি বংশ আমার বাড়ি পাঁচতলা, আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা। বন্ধুলা ভাই প্রাণ থাকুন, বন্ধুলা ভাই প্রাণ থাকুন, নো প্রবলেম মানি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। কোটি টাকার কামিন দিমু দিমু সোনার গয়না, বিয়ার পরে হানি মুনি লয়া জামু চাইনা। কোটি টাকার কামিন দিমু দিমু সোনার গয়না, বিয়ার পরে হানি মুনি লয়া জামু চাইনা। গাড়ি সরবাই শাড়ি পরবাই, গাড়ি সরবাই শাড়ি পরবাই, লাগবো রাজে রানী। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। ও পুরি কো আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি। এখানে অনেক গান বাজনা হলো, ঝড় পাথর হলো। ওহি লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমায় মন প্রাণ সবই দিছে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, আমায় মন প্রাণ সবই দিছে কাইরা। এই আলতা দিমু টিকলি দিমু দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যামু রাতার গুলের পার। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমায় মন প্রাণ সবই নিছে কাইরা। আসছিলাম রাতার গুলে, এখানে সে অপরিচিত এক বড় ভাই, দূর সম্পর্কের এক বড় ভাই সিগারেট খাচ্ছিল। তো তাকে আমি বললাম যে ভাই আপনি সিগারেট কেন খাচ্ছেন? তো সে বললো সিগারেট খেতে আমার ভালো লাগে। বাট বললাম আমার তো ভালো লাগে না। তো তাকে আমি বললাম যে ভাই আপনি সিগারেট কেন খান? বলছে সিগারেট তেমন কিছু নেই, এগুলো দিয়ে কোনো কিছু শুরুই হয় না। বাট আমি তাকে মনে করিয়ে দিতে চাইলাম সেই সময়কার গানটা। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন, মাঝখানে মাদকে মাদকে আসক্ত প্রতিদিন, কেন বেঁচে থাকা নেশার মরকে, অপমৃত্যুই রাখা, বৃথা যৌবন যায় নেশায়। তাই বলছি যারা বিড়ি সিগারেট খান বাদ দেন ভাই। আমি বললাম এই যে প্রকৃতি খান, এই চাপায় চাপায় প্রকৃতি খান, বাট বিড়ি সিগারেট খান না ভাই। টাকা জমান, ঘুরতে আসেন, চিল করেন, মজা করেন, আর ডান্স দিয়ে যান, লেপাগলু ডান্স। আর অবশেষে রাতারগুল ঘুরে আমরা কিন্তু আবার সেই জায়গায় চলে এসেছি এবং আমরা এখন চলে যাব, কারণ বৃষ্টি ধেয়ে আসছে, তার আগে আমাদেরকে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। অলরেডি বৃষ্টি ফোটায় ফোটায় শুরু হয়ে গেছে, তাই আমাদেরকে যে কোনো মূল্যে এই বৃষ্টির আগে পৌঁছতে হবে। বৃষ্টির ঘনঘটা আর ঘাটটার চারপাশে কিন্তু কালো মেঘে ছেয়ে গিয়েছে, তারপরও বৃষ্টিতে ভিজছে পর্যটকরা। ভালো আছেন আপনারা?
দেখা হবে আবার, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা চলে এসেছি আবার ঘাটে, আর ঘাটে এসে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মূলত এই ঘাটটার মালিক উনি কিন্তু। কি অবস্থা, ব্যবসা কেমন চলতেছে নৌকা? এখন তো সিজন টাইম ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে, গেস্ট ভালোই আসছে, পানিও আছে ভিতরে, সবাই ঘুরে একটু মজা পাচ্ছে, এই জন্য বেশি লোক আসতেছে। তো আপনার এইখানে নৌকা আছে কয়টা? মোটামুটি 110টার মতো আছে নৌকা। আচ্ছা, এগুলো সব কি একই মালিকানা নাকি আলাদা আলাদা? না, ওগুলো হচ্ছে গ্রামের ব্যক্তি মালিকানা। আপনার এই নৌকাগুলো এক একজন 2টা-3টা করে গ্রামের সবাই মিলে দিয়ে দিয়েছে, আর আমরা জাস্ট এগুলো পরিচালনা করতে আচ্ছা, ঘাটটা নিয়েছি নিজেরা। হ্যাঁ, হ্যাঁ। এখানে সরকারি একটা ফি দিতে হয় নাকি? ওইটা হচ্ছে আপনার সরকারি যে ফিটা দিতে হয়, ওটা হচ্ছে আপনার যারা গেস্ট আসবে এরা আপনার ফিটা বহন করে, আর নৌকার মাঝি যারা নিয়ে যায় তারা 115 টাকা আর কি সরকারকে দিয়ে যায়। ও, সরকারকে আবার একটা ট্যাক্স দিতে হয়। জি জি। সুতরাং রাতারগুল বনের ঘাট থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।